আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ সুন্দর আছো, সহজে পড়া শিখির সাথে আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ভাব ও কাজ প্রবন্ধটি পড়ব। এটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই যে ভাব এবং কাজ প্রবন্ধটির নাম, এটি কি? এই রচনাটিতে লেখক দেশের উন্নতি, মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্বেল না হয়ে পরিকল্পিত কর্মশক্তির মাধ্যমে তা কীভাবে বাস্তবে রূপদান করা যায় সে বিষয়ে আমাদের তৎপর হতে। এবার আমরা প্রবন্ধটি পড়া শুরু করি। ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকট বোধ হইলেও আদতে এ জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাত। বলছে যে ভাব আর কাজ, আমরা সব সময় সকল কাজের আগে কি চিন্তা ভাবনা করি না, যে কিভাবে কাজটাকে আমরা সামনে এগিয়ে নিব, কিভাবে কাজটা সুন্দরভাবে সম্পাদন করব। এখানে সেই ভাব এবং কাজের কথাই বলা হয়েছে। বলছে এই দুইটার মধ্যে ভাব এবং কাজ, ভাবনা এবং কাজ, এই দুইটার মধ্যে লেখক বলছেন আসমান জমিন পার্থক্য রয়েছে, তফাৎ আর কি। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো। বলছে ভাব জিনিসটা হচ্ছে ফুলবিহীন, সুগন্ধি আমরা যেমন ইউজ করি সেই রকম, ফুল নাই কিন্তু সুগন্ধ আছে, একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র, বাস্তব না, এটা বাস্তব না। যেমন ফুল যখন আমরা হাতে নেই, ফুলের সুগন্ধ, একটা বেলি ফুলের মালা হাতে নিলে সেটা বাস্তবেও ফুলের মালাটা দেখা যাচ্ছে, আবার তার থেকে গন্ধও আমরা পাচ্ছি, সুগন্ধ পাচ্ছি। কিন্তু যখন আমরা আতর বা সেন্ট পারফিউম ইউজ করি তখন কি হয়, সেটা পুষ্পবিহীন সৌরভ না, সেটা অবাস্তব। সেটাই বলা হয়েছে, মানে কতটা পার্থক্য লেখক কত সুন্দরভাবে এখানে আমাদের তুলে ধরেছেন। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। বলছে ভাব ওই রকম হলেও কাজ কিন্তু সুগন্ধবিহীন, সুগন্ধ ছাড়া ফুল না, এটা মনে করলে ভুল হবে। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের। বলছে কাজ আগে আমাদের সামনে কাজ আসে, ভাবটা আসে পরে, আগে আমরা চিন্তা ভাবনা করি না। আগে কাজ যখন আমাদের সামনে আসে তখন আমরা কাজটাকে কিভাবে সুসম্পন্ন করব সেই জন্য কিন্তু চিন্তা ভাবনা করি। কাজেই আগে কাজ, পরে হচ্ছে ভাব। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে, ভাব জিনিসটা খুবই ভালো। বলছে তাই বলে কিন্তু ভাবকে আমরা খাটো করে, চিন্তা ভাবনা যেটা সেটাকে খাটো করে দেখছি না, ভাবেরও দরকার আছে। মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। বলছে মানুষকে কবজায় এনে, মানে কোনো একটা ব্যক্তি ভালো কাজ করতে পারে, তাকে কি করতে হবে, তাকে বুঝিয়ে শুনিয়ে সেই কাজের প্রতি উৎসাহী করে তুলতে হবে না, এখানে সেটাই বলা হয়েছে। সে যেভাবে বললে সে রাজি হয়, যেভাবে বললে সে কাজটা সুন্দরভাবে করে, পরিপাটিভাবে করে, সেভাবে বুঝিয়ে শুনিয়ে তাকে কবজায় আনা, মানে তাকে কাজের প্রতি আগ্রহী করে তোলার কথা বলা হয়েছে। বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে, বলছে বিশেষ করে আমাদের ভাব পাগলা দেশ। এই ভাব পাগলা দেশ মানে কি,
যদি তুমি কাউকে বুঝিয়ে শুনিয়ে বা যাই হোক পয়সাপাতি দিয়ে কোনো কাজের প্রতি সুন্দরভাবে আকৃষ্ট করতে পারো, আগ্রহী করে তুলতে পারো, তাহলে কিন্তু তোমার ওই সম্পূর্ণ কাজটা তদারকি আর না করলেও চলবে। যদি তাকে ওইভাবে অনুপ্রাণিত কাজের প্রতি করতে পারো তাহলে আর চিন্তা নাই। সেটাই বলা হচ্ছে যে আমাদের ভাব পাগলা দেশ। কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাতাইয়া মশগুল করাইয়া রাখিব, এও একটা মস্ত বদখেয়াল। আবার দেখো লেখক নিজেই বলছেন যে শুধু ভাব নিয়ে থাকলেই হবে না, মানুষকে শুধু কথায় মাতিয়ে রাখলে মশগুল করে রাখলেই চলবে না, এটাও একটা বদখেয়াল। এই ভাবকে কার্যের দাস রূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। বলছে এই যে মানুষকে কাজের প্রতি যে অনুপ্রাণিত তুমি করছো, এটাকে কি করতে হবে, একেবারে সার্থকতা পর্যন্ত, শেষ পর্যন্ত এর পিছনে লেগে থাকতে হবে। যেমন তোমাদের কথাই ধরি, তোমরা ছাত্র মানুষ, এখন আমরা শিক্ষকরা কিন্তু অনেকভাবেই তোমাদেরকে পড়ার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করি অনেক কিছু বলে, তাই না? সেটা যে ভবিষ্যতে তোমরা বড় হবে, ভালো চাকরি পাবে, জীবন সুন্দর হবে, জীবন আদর্শ জীবনে পরিণত হবে, এরকম যে যদি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করো, ভালো একটা কলেজে সুযোগ পাবা, ভালো একটা স্কুলে ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবা, এরকম আমরা বলি। কিন্তু এই ভাব যখন আমরা ছাত্রের মাঝে জাগিয়ে তুলি, সে যখন পড়া শুরু করে তখন শেষ অবধি তার কিন্তু পিছনে লেগে থাকতে হবে। এই কথাই লেখক এখানে কিন্তু বলেছেন যে কোনো কাজের প্রতি কাউকে আমরা আগ্রহী করে তুললে ছেড়ে দিলেই কিন্তু তাকে হবে না, তার প্রতি খেয়াল রাখতে হবে। বলছে তাহা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। বলছে মাঝপথে যদি কাউকে আমি অনুপ্রাণিত করলাম পড়ালেখার জন্য বা কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজের জন্য, করে পরে আর খোঁজ খবর রাখলাম না, তাহলে সে কিছুদিন তার ভিতরে সেই ভাব অনুপ্রেরণা রইল, যতদিন রইল সে ভালো মতো কাজ করলো বা পড়াশোনা করলো, পরে কিন্তু সে আর করলো না ঠিক মতো, কর্পূরের মতো উড়িয়া যায়। কর্পূর হচ্ছে এক ধরনের গাছ থেকে এক ধরনের গন্ধক আর কি, সুগন্ধি বলো সেটার জিনিস আর কি, গাছ থেকে তৈরি এক ধরনের গন্ধক দ্রব্য, যেটা বাতাসের সংস্পর্শে সহজে উড়ে যায় কর্পূরের মতো। তাহলে কাউকে আমি অনুপ্রাণিত করলাম কিন্তু সে সেই জিনিসটা ধরে রাখতে পারলো না, সেরকম যেন না হয়, কর্পূরের মতো না হয়। অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থসিদ্ধি নয়, এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থসিদ্ধি না। এখন তুমি যদি ভালো রেজাল্ট করো, একজন শিক্ষার্থী ভালো একটা রেজাল্ট করে, এটা কিন্তু শিক্ষকের কোনো স্বার্থসিদ্ধি নাই। এখানে যে ভালো রেজাল্ট করবে তারই উপকার হবে, সেই জীবনে বড় হওয়ার একটা ধাপ পার হয়ে গেল সেটা। যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হবে। এখানে বলছে যিনি ভাবের বাঁশি বাজান, জনসাধারণকে নাচান, মানে হ্যাঁ এই কাজ করতে হবে, এইটাই এখন দরকার, এখন বর্তমান প্রেক্ষাপটে এই জিনিসটাই সবচেয়ে দরকার, এরকম এখন বলছে যিনি সেই ভাবের বাঁশি বাজাবেন, যিনি মানুষকে অনুপ্রেরণা দিবেন, তাকেও কিন্তু নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে। সে যদি আবার স্বার্থ দেখে, যে এর মধ্যে নিজের স্বার্থ দেখে, তাহলে কিন্তু হবে না। তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য। বলছেন যিনি উৎসাহ দিচ্ছেন তিনি সূক্ষ্ম তার অনুভূতি এবং ভাবকে জাগিয়ে তুলবেন তারই কল্যাণের জন্য, বা অন্য আরও 10 জনের কল্যাণের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়, নিজের জন্য না। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা
লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে। বলছে তার যে একটা মহৎ উদ্দেশ্য বা কল্যাণ কামনা বৃহত্তর জনগোষ্ঠীর জন্য, সমাজের জন্য, সেই দিকেই তার বেশি নজর দিতে হবে। নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য মানুষকে খাটিয়ে, মানুষকে দৌড়াদৌড়ি করিয়ে সেইটার কোনো মহৎ উদ্দেশ্য না। নতুবা বানভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে। বলছে উদ্দেশ্য যদি সৎ না থাকে, যে লিডার, যে তার উদ্দেশ্য সৎ যদি না থাকে, জনগণের কল্যাণ যদি তার ভিতরে না থাকে, যে শিক্ষক ছাত্রের কল্যাণ যদি তার ভিতরে না থাকে, সে শুধু কোচিং পড়িয়ে টাকা আয় করবে এরকম মনোভাব যদি তার মধ্যে থাকে, তাহলে কি হবে? স্টুডেন্টের ওই যে অর্ধেক রাস্তা সে সফলতার সাথে দৌড়াবে, কিন্তু পরের যখন তার আরও বেশি দৌড়ানো দরকার, তখন সে শিক্ষার্থী কী করবে? এই যে বানভাসির পর পলি পড়ার মতো সে আস্তে করে কর্পূরের মতো তার ঘ্রাণ উড়ে যাবে। এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ। বলছে মানুষের যে কোমল অনুভূতি, সুপ্ত অনুভূতি থাকে, সেখানে ঘা দেওয়া ঠিক না। কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলি ফলে। অনেক সময় এতে কি হয়? অনুপযুক্ততা দেখা দেয়, সুফলের চাইতে কুফল এইগুলো দেখা দেয়। যেমন তুমি কাউকে কোনো কাজের কথা বলে তুমি তাকে নিয়ে গেলা, কিন্তু সেখানে তার কি হলো? জীবনের সমস্যা দেখা দিল। তার যে জীবন, তুমি কাউকে কোথাও কোনো মিছিলে নিয়ে গেলা, কিন্তু সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে পারলা না, তার জান প্রাণ নিয়ে সেখানে টান দিল, তাহলে কি কুফলটাই হলো না? আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলতে হবে। বলছে আগে থেকেই কাজের বন্দোবস্ত থাকতে হবে, যে এই কাজের এই ফল, এই কাজ এইভাবে সম্পন্ন হবে, সেই কাজের বন্দোবস্ত আগেই থাকা লাগবে। পরে মানুষকে অনুপ্রাণিত করতে হবে, সেটা বলছে সোনার কাঠির ছোঁয়া দিতে হবে। সোনার কাঠির ছোঁয়া দিলে কি হবে? তাদের ঘুম ভাঙবে। নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে, কোনো কার্য করিবার নাই, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে, এবং তখন আর জাগাইলেও জাগিবে না। বলছে কাউকে তুমি অনুপ্রাণিত করলা কাজের জন্য, করে আবার 2 মাস 6 মাস তাকে বসাই রাখলা, যে না এখন ঠিক আছে তুমি অনুপ্রাণিত হয়েছ, কাজের জন্য আগ্রহী সে খুব, কিন্তু তখন তাকে সঠিক সময়ে কাজ দেওয়া গেল না, তখন সে 2 মাস 3 মাস ঝিমাইয়া পড়ে আবার যে আগের যে তাকে অনুপ্রাণিত করার আগে সে যে অবস্থায় ছিল তার চেয়েও বেশি ঘুমের ঘোরে সে ঢুলে পড়বে, খারাপ অবস্থায় চলে যাবে। যে পরে আর হাজার ডাকাডাকি করলে বা উৎসাহের কথা বললেও সে উৎসাহিত হবে না। কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে, এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না। বলছে তখন যে তারা জেগে জেগে ঘুমাবে, তখন আর তাকে টেনে তোলা সম্ভব হবে না। জেগে জেগে ঘুমাইলে কেউ ঘরের মধ্যে তাকে হাজার ডাকলে সে ওঠে? গভীর ঘুমে কেউ আছে, তখন তাকে ডাকলে কিন্তু সে হুড়মুড় করে জেগে ওঠে। তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো। বলছে সেই অপেক্ষা মানে ওই জেগে ঘুমানোর চাইতে কুম্ভকর্ণের নিদ্রা ভালো। এখানে কুম্ভকর্ণ হচ্ছে রামায়ণে বর্ণিত রাবণের ভাই, এর নাম ছিল কুম্ভকর্ণ। সে একবার ঘুমালে 6 মাস ঘুমাতো। এখানে সেই ঘুমের কথাই বলা হচ্ছে, যে ওই যে জেগে ঘুমানোর চাইতে কুম্ভকর্ণের গভীর নিদ্রা, যেটা গভীর ঘুম, সেটা কিন্তু সে লেখক ভালো বলেছেন। ঢোল কাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। বলছে সে ঘুম ঢোল কাশি বাজাইয়া ভাঙানো কোনো বিচিত্র কথা না।
এ কথাটা একটা মস্ত সত্যি, তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড় করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প, এই মহৎ ত্যাগকে স্থায়ীরূপে বরণ করিয়া লইতে পারিল না। বলছে এটার একটা সত্যি কথা এই যে মানুষ হুজুগ মানে সাময়িক আন্দোলন, জনরব বা গুজব। কখনো যদি ধরো তোমার পাশের বাড়িতে একটা চোর ধরা গেল, চোর ধরা পড়েছে শুনেই মানুষ কি করলো, ঘর থেকে হুড় করে এক একজনে বের হয়ে আসলো। বের হয়ে আসার পর তাকে সবাই কিল চর ঘুষি দিল, তাই না? কিন্তু সেই সময়ে যদি যখন চোর থাকে সেই সময়ে আর কি চোর সাথে চোর চুরি করার পর জানার সাথে সাথে যদি চিৎকার করো, লোকজন বের হয়ে আসবে। আর সেই চিৎকারটা যদি তুমি রাতে না করে সকালবেলা করো, চোর চলে গেছে আরও 10-12 ঘন্টা আগে, তখন কি লোক আর আসবে? হুজুগে মাতবে না। এখন সেরকমই বলছে যে হঠাৎ করে মানুষের মধ্যে একটা কোনো কলরব, জনকলরব এর মাধ্যমে হুজুগ সৃষ্টি হইল, আন্দোলন, সাময়িক একটা আন্দোলন সৃষ্টি হলো, কিন্তু সেই আন্দোলন তখন কার্যকরী হলো না। কেন? যে সেটা সময় উপযুক্ত ছিল না। কেন এমন হইল? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রীভাবেই না মুখ ভ্যাংচানো হইল। বলছে একটা সাময়িক উত্তেজনার মুখে, মানে হঠাৎ করে ওই যে তুমি ছাত্রছাত্রীদের নিয়ে তুমি বললা যে আমরা আজকে একটা আন্দোলন করব, আন্দোলনে নামবো, তখন তারা সবাই নেমে গেল। কিন্তু সেটা যদি সঠিকভাবে সেই কাজের যদি নিদর্শন যদি তাদের নির্দেশনা দেওয়া না যায়, তাহলে তাদের কাজের স্পিরিট কি থাকবে না। তাদের প্রথম পর্যায়ে যে স্পিরিট থাকবে সেটাকে লেখক বলছে যে মুখ ভ্যাংচানোর মতো। পরে যদি তাদের দমাইয়ে দেওয়া হয়, সবাইকে নিয়ে রাস্তার লাইন ধরে দাঁড় করালো হলো যে হ্যাঁ আমরা এখন স্লোগান দিব, আমরা এখন আমাদের বেতন ইসের জন্য, স্কুল প্রতিদিন যাতে হয়, শনিবারও স্কুলেও হয়, সেরকম একটা কিছুর জন্য, বা আমাদের বেতন যাতে না বাড়ে সেই রকম কোনো ইসের জন্য ছাত্রছাত্রীরা ওইখানে মানববন্ধন করলো বা ওইখানে নামলো। কিন্তু নামানোর পর সব গুছাগাছির পর বললো কি না আজকে আমরা মিছিল করব না। তাহলে কি হলো? তাদের যে একটা স্পিরিট ছিল, কাজের প্রতি আগ্রহ ছিল, সেটা কি মুখ ভ্যাংচানো হলো। লেখক সেটাই বলেছেন। যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? বলছে আজকে যারা আসছিল একটা আগ্রহের সাথে, কালকে কি তাদের আনা যাবে? কখনোই না। তাদের যে আরও এই যে একটা ভিতরের যে একটা শক্তি, সেই শক্তিটাকে কি করা হলো? গলা টিপে হত্যা করা হলো। তাদের শক্তিটাকে, আত্মার শক্তিটাকে নষ্ট করা হলো। আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্যকার ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল, কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে? বলছে এখানে যে আজ যারা মুখে চাদর জড়িয়ে কল্যকার ত্যক্ত, যে গতকাল যারা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে আসছিল, কোনো ডাকে কেউ হয়তো ডেকেছে বিশ্ববিদ্যালয় ছেড়ে দাও, তোমাদের অন্য জায়গায় পুনর্বাসিত করা হবে, এরকম যদি হয়, তখন হয়তো তারা বিশ্ববিদ্যালয় ছেড়ে সবাই চলে এসেছিল। কিন্তু চলে আসার পর যখন দেখা গেল যে না কাজ হয় নাই, তখন তারা মুখে কি চাদর জড়িয়ে আবার সেই যেটাকে ছেড়ে আসছিল যে জায়গায়, সে জায়গায় আবার যে ঢুকলো। বলল এইরকম যদি ঢুকে মুখ একটি চুন করিয়া, মানে মুখ কালো করিয়া মুখ নিচু করিয়া যদি ঢুকে, তাহলে কি পরের দিন আবার এরকম ডাকলে কেউ আসবে? কখনোই আসবে না। হঠকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল, তাহারই অনুশোচনাটা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারবে না। বলছে হঠকারিতা করে যারা একবার ওই হল ছেড়ে চলে এসেছিল যে না তাদের অন্য জায়গায় পুনর্বাসিত করা হবে ভালো জায়গায়, তারা যদি এই আন্দোলনটা করে, সেই ক্ষেত্রে
যে তারা এই হটকারিতা, তাদের কিন্তু তাদের দিয়ে কিছুই করানো হলো না, শুধু শুধু কতক্ষণ রাস্তায় দাঁড় করিয়ে আবার বলল যে না আজকে আমরা করবো না, তোমরা ওই পরিত্যক্ত যে হল ছেড়ে আসছো সেখানেই তোমরা চলে যাও, আমরা পরে ব্যবস্থা করব। তখন কিন্তু পরে তারা আর হাজার ডাকলেও আসবে না, এখানে সে কথাই বলা হয়েছে। বাহিরে যতই কেন লাপরোয়া ভাব দেখাক না, লাপরোয়া ভাব মানে কুছ পরোয়া নাহি, মানে কোনো কিছুই না, এমন ভাব দেখালেও তারা আর আসবে না। এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না। 2 দিন পরে যদি সত্যি সত্যি তাদের ভালো কিছুর জন্য আবার ডাকা হয়, তখন তারা ভালো যদি জানে তারপরেও সে লজ্জায়, একবার হল ছেড়ে বের হয়ে গেছে, আবার হলে এসে ঢুকেছে, কিন্তু তারা আর সেই লজ্জায় বাইরে বের হবে না। এই রূপে আমরা আমাদের দেশের প্রাণশক্তি, এই তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধনী করিতেছি নাকি? বলছে এইভাবে যে আমাদের দেশের মহাপ্রাণশক্তি বলা হয়েছে কাদের? ছাত্রদের। এই ছাত্রদের কে খেলনা মনে করে একবার ডেকে এনে আরেকবার ছেড়ে দিয়ে আবার ডেকে আনা, এটাকে বলছে তাদের প্রাণশক্তিকে বা তার স্পিরিটটাকে, সেটাকে কুব্যবহার করার সাথে তুলনা করেছেন লেখক। রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ। বলছে এটা রাগার কথা না, এটা রীতিমতো বিবেচনা সাপেক্ষ। আমাদের এই আশা ভরসাস্থল যুবকগণ এত দুর্বল হইল কিরূপে, বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন? সে কি আমাদের দোষে নয়? বলছে যাদের এইভাবে নিয়ে আমরা যাদেরকে নিয়ে ছেলে খেলা করি, যাদের আত্মশক্তি, যাদের মনোবলকে নিয়ে আমরা এরকম ছেলে খেলা করি, সেটা কি বলা হচ্ছে যে এটা ঠিক না, এটা শুধু কাপুরুষ বা কাপুরুষের মতো ব্যবহার, শুধু ভালো ব্যবহার না। সে কি আমাদের দোষে নয়? বলছে এই যে কাপুরুষের মতো ব্যবহার করলাম আমরা, সেটা কি আমাদেরই তো দোষ? সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তুর মতো সাপুরে হওয়া চাই, শুধু একটু বাঁশি বাজাইতে পারিলেই চলবে না। বলছে যে সাপ নিয়ে খেলে, সাপ তো ভয়ঙ্কর, সেটা আমরা সবাই জানি। তো সাপ নিয়ে যে খেলবে সে, তাকে কি হতে হবে? সাপুরে, দস্তুর মতো একবার ভালো সাপুরে হতে হবে। শুধু বিন বাজাতে পারলাম কিন্তু সাপকে আমি কন্ট্রোলে রাখতে পারলাম না, আয়ত্তে আনতে পারলাম না, তাহলে কিন্তু সেটা হবে না। আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইতো না। এখানে বলা হচ্ছে যে আজকে যদি ভালো কর্মী থাকতো, এখানে এই যে এইটা যখন লেখা হয়েছে প্রবন্ধটা, সেই সময়ের কথা কিন্তু এখানে বলা হয়েছে। সেই সময় কোনো একটা ছাত্র আন্দোলনের কথা লেখক এখানে দুঃখের সাথে তুলে ধরেছেন। এটা কিন্তু আমাদের সময়ের কোনো কথা না, তবে মানুষের জীবনের সাথে জীবন মিলে যায়, ঘটনার সাথে ঘটনা মিলে যায়। বুঝতে পারছো? বলছে যে সেই সময়ে যদি সঠিক কর্মী থাকতো, তাহা হলে এমন সুবর্ণ সুযোগ মাঠে মারা যাইতো না। ত্যাগী অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না, বা অন্য কোনরূপ ত্যাগ স্বীকার করিতেও রাজি নন। বলছে এই যে ছেলে খেলা হয় কাজ নিয়ে, সঠিক সময়ে সঠিক কাজ করা হয় না, এই জন্য যারা দাতা আছে, দাতা গোষ্ঠী, তারা কিন্তু কাজ হচ্ছে না, তারা কিন্তু টাকাও অর্থ ব্যয় করতে চান না, টাকা ব্যয় করতে চান না। তো অর্থকরী ব্যয় না করলে সে কাজে কোনো কাজই পিছনে অর্থকরী লাগে, ব্যয় একটা থাকেই। তাহারা কি তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদরপূর্তি করিতেছে। এই যে তারা কি দেখে যে চোখের সামনে অনেকে
এটা কিন্তু স্বাভাবিকই আমরা দেখি যে কত দিনের কত জনের কত কষ্টের পয়সা সেগুলো চাঁদা হিসেবে তুলে নিয়ে যে কোনো ভালো কাজের জন্য দিবে, কিন্তু সেই কাজে তারা কি করে, কর্মীরা সেই কাজে টাকা ব্যয় না করে নিজেদের উদরপূর্তি করে, পেট ভরে। যাহারা সত্যিকার দেশকর্মী সে বেচারারা সত্যি কথা স্পষ্টভাবে বলতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে পুয়াল চাপা পড়িয়া গিয়েছে। বলছে যারা আসলে ভালো লোক, দেশের জন্য কাজ করে, ভালো কর্মী, সেই বেচারারা কিন্তু ওই যে ফাঁকিবাজি কর্মীদের কাজের জন্য তারা কি হয়েছে, পুয়াল চাপা পড়িয়ে গেছে। মানে পুয়াল অর্থ হচ্ছে এখানে খড় বিশেষ, ধান ভানার পরে যে খড়কুটা থাকে সেটা হচ্ছে পুয়াল, সেই পুয়ালের নিচে, খড়ের নিচে তারা পড়ে যায়। কারা? ভালো কর্মীরা। বেচারারা এখন ভালো বলিতে গেলেও এইসব মুখোশ পরা ত্যাগী মহাপুরুষের হট্টগোল বাধাইয়া লোককে, মহাপুরুষগণ হট্টগোল বাধাইয়া লোককে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো ঝুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন। বলছে যে যারা ভালো কাজ করে না, যে কর্মী দলরা, তারা কি করে, তাদের জন্য কিন্তু ভালো কাজ যারা করে কর্মী দল তারা চাপা পড়ে যায়। আবার যখন ভালো কাজ করতেও যায় তখন ওই যে যারা ভালো কাজ করে না, অকর্মী গোষ্ঠী, তারা এসে এদের কাজে, ভালো কাজে বাধার সৃষ্টি করে। সহজ জনসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে। বলছে জনসাধারণ কিন্তু এত ভালো মন্দ তারা বোঝে না, এত ভালো মন্দ যাচাই করার সময় তাদের নাই, কিন্তু কি করে পরে এই ভালো কর্মীদের উপরেও তাদের মন বিষে ওঠে যে না, এরাও ভালো কাজ করছে না। 10 চক্রে ভগবান ও ভূত, কথাটা মস্ত সত্যি কথা। এখানে 10 চক্রে ভগবান ও ভূত ইম্পর্ট্যান্ট একটা লাইন, কিন্তু এটা বলতেও কি বোঝানো হয়েছে যে 10 জনের চক্রান্তে ভালো মানুষও ভালো থাকতে পারে না। তাহা হইলে এখন উপায় কি? এক সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হইয়া কাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। বলছে তাহলে এখন কি করা উচিত? শিক্ষিত যারা আছে, শিক্ষিত জনগোষ্ঠী বা ভালো কর্মী দল, তাদের অতি ঘোরের মাত্রা অতিরিক্তে ভাবের বিহ্বল হয়ে না যাওয়া, মানে শক্ত হাতে কাজ সুন্দরভাবে সমাধা করা। আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। ভাবের সুরা মানে পরিকল্পনা তোমরা ঠিকভাবে করো, কিন্তু সেটাকে ভণ্ডুল করে দিও না। জ্ঞান হারাইও না মানে পরিকল্পনাটাকে একেবারে ভণ্ডুল করে দিও না, গোল পাকিয়ে ফেলো না। তাহা হইলে তোমার পতন, তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন। মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন। বলছে যদি ভাবের সুরা পান করো কিন্তু জ্ঞান হারিও না, তাহলে কি হবে? তোমার নিজের পতন হবে, তোমার দেশের পতন হবে, তোমার ধর্মের পতন হবে, তুমি যে একটা মানুষ সেই মনুষ্যত্বের পতনও ঘটবে। ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও। এই লাইনটাও খুব ইম্পর্ট্যান্ট, যে তুমি ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করে লও। অর্থাৎ তোমার মন যখন যা বলে তুমি সেটা করো না। মন তো তুমি মনের ভিতরে না, মনটা হচ্ছে তোমার ভিতরে। তুমি মনকে যা বলবে মন তা শুনতে বাধ্য, মনের কথা শুনে তুমি উল্টাপাল্টা করো না। কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো। বলছে কাজে শক্তি আনার জন্য তুমি নিজে তৈরি হও পরিকল্পনার মাধ্যমে, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে। স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তোলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না। বলছে কাজ সমাধার জন্য তোমার যে আত্মার শক্তি, তোমার যে মনোবল, আগ্রহ, সেটাকে জাগিয়ে তুলতে বলা হচ্ছে, কিন্তু ওই আগ্রহ পর্যন্তই তুমি স্থির থেকো না, সম্পূর্ণ
কাজটাকে পরিপূর্ণ করো। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। বলছে অন্ধের মতো কোনো কাজে এগিয়ে যেও না। নিজের বুদ্ধি, নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলো, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে নিজে এগিয়ে যাও। তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্যই দেশকে উন্নতির দিকে, মুক্তির দিকে আগাইয়া লইয়া যাবে। বলছে তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্য, তুমি যদি ভালো হও, ভাব এবং কাজের মধ্যে তোমার যদি মিল থাকে, আদর্শ মিল থাকে, তাহলে এটাই তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। এবং তুমি যদি একজন ভালো মানুষ হয়ে জীবনে এগিয়ে যেতে পারো, সমাজ দেশকেও তুমি এগিয়ে নিতে পারবে। এসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না। বলছে এই জিনিস চোখ বুঝে হবে না, শুধু ভাব সংগ্রহ করলা, ঘরে বসে বসে চোখ বন্ধ করে কাজে নামলা না, শুধু তাহলে হবে না। চিন্তা করলা সারা দিন রাত যে আমি এইভাবে পড়বো, আমি ওইভাবে পড়বো, এতক্ষণ পড়বো অতক্ষণ পড়বো, কিন্তু আসলে পড়লা না, তাহলে কি পরীক্ষা কখনো ভালো হবে? মোটেই না। কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়া লইতে হইবে ইহার ফল কি। বলছে কোমর বেঁধে, একেবারে ভালোভাবে বেঁধে, আটসাট বেঁধে কাজে নামতে হবে এবং নামার আগে খেয়াল রাখতে হবে যে যে কাজ করছি সেটা কি, ভালোভাবে বুঝে শুনে কাজে নামতে হবে। হুট করে নেমে গেলে চলবে না। শুধু উদ্ম ষাঁড়ের মতো দেয়ালের সঙ্গে গা ঘেঁষাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র। দেওয়ালের প্রভু কিন্তু দিব্য দাঁড়াইয়া থাকেন। বলছে উদ্ম ষাঁড় মানে কি, যাকে ছেড়ে দেওয়া ষাঁড় একটা, সেই ষাঁড় দেওয়ালের সাথে মাথা ঘষাইয়া চামড়া একেবারে দেয়ালের পিঠ ঘষে চামড়া তুলে ফেলল, কিন্তু তার প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন। প্রভু কিন্তু, তার মালিক কিন্তু দাঁড়িয়ে আছে। সে ঘষাঘষি করছে দেয়ালের সাথে, তার চামড়া তুলে ফেলছে, কিন্তু মালিক তো দাঁড়িয়ে আছে। তোমার বন্ধন ওই সামনের দেয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূল শাবল মারিতে হইবে। বলছে তোমাকে দিয়ে ওই যে দেওয়াল তুমি ঘষাঘষি করলা, চামড়া তুলে ফেললা, মাথা দিয়ে রক্তক্ষরণ হলো, দেয়াল ভাঙতে পারলা না, কিন্তু এর জন্য তোমার কি চেষ্টা হচ্ছে, মনোবল হচ্ছে আসল। তোমাকে কি করতে হবে, যে দেয়াল ভাঙতে হলে ওই রকম ঘষাঘষি করলে চামড়াই উঠবে, আর কিছু হবে না। তোমাকে করতে হবে শাবল মারতে হবে কোথায়, একেবারে ভিত্তিমূলে। আবার বলিতেছি আর ভাবের ঘরে চুরি করিও না। মানে ভাবের ঘরে মানে সারাক্ষণ ঘরে শুয়ে বসে ভাব চিন্তা নিয়ে ব্যস্ত থেকো না, এই করব সেই করব, কিন্তু কাজ কিছুই না। আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো, আগে বিষয়টা বুঝে নাও। কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হবে না। কাজের চিন্তা ভাবনা আগে করে কাজে যদি নামো, তাহলে তোমার কাজটা বা তোমার যে উৎসাহ সেটা নষ্ট হবার উপায় নাই। মনে রাখিও তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই। বলছে তোমার যে আত্মার শক্তি, তোমার যে মনোবল, তোমার যে কাজের স্পৃহা, সেটাকে অন্যের কথায় সেটা তুমি জাগিয়েও তুলো না, অন্যের কথায় সেটাকে ধ্বংসও করো না। তাহা পাপ, মহাপাপ। বলছে এটা খুব বড় পাপ। তুমি নিজের ভালো বিচার বিবেচনায় নিজের সামনের দিকে এগিয়ে যাও। শেষ হলো আমাদের আজকের ভাব ও কাজ প্রবন্ধ সহজ ভাষায় বুঝিয়ে পড়ার ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।